আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সামনে যাদের প্রাইমারি ভাইবা পরীক্ষা এবং বাংলা বিষয় নিয়ে যারা পড়াশোনা করেছেন, আশা করছি এই ভিডিওটি আপনাদের দারুণ উপকারে আসবে। এই ভিডিওতে আমরা আমাদের বাংলা প্রাইমারি স্পেশাল ভাইবা নোটের 15 নম্বর প্রাইমারি রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব। যার ভাইবা নিয়ে আলোচনা করছি, তিনি বগুড়া জেলা থেকে ভাইবা পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। শুরুতেই যা হয়, বললাম স্যার আসতে পারি। এরপর স্যার বললেন আসুন, কাছে গিয়ে সালাম দিলাম। ওনারা সালাম নিলেন এবং বসতে বললেন। তো অবশ্যই আপনারা যারা ভাইবা দিবেন আপনারাও এই বিষয়টি খেয়াল রাখবেন। প্রবেশের সময় আপনারা সালাম দেবেন না, প্রবেশের সময় আপনারা অনুমতি নেবেন এবং কাছাকাছি গিয়ে আপনারা সালাম দেবেন। যদি বসতে বলে ধন্যবাদ দিয়ে বসবেন। ডিসি স্যার জিজ্ঞেস করলেন আপনার নাম কি? বললাম স্যার জিন্নাতুন নাহার। স্যার বললেন কোথা থেকে পড়ালেখা করেছেন? বললাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে। এরপর জিজ্ঞেস করলেন কোন বিষয়? বললাম বাংলা। যেহেতু বাংলা বিষয় নিয়ে পড়াশোনা করেছি, ডিসি স্যার জিজ্ঞেস করলেন বাংলা সাহিত্য ব্যাকরণ নিয়ে পড়েছেন, তা কি কি পড়েছেন বলুন। তো আমি বললাম রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ, আপনারা আরও কিছু বলতে পারেন, সমস্যা নেই। এরপর ডিসি স্যার বললেন মধ্যযুগ পড়েছেন না? কয়েকজন সাহিত্যিকের নাম বলুন। অর্থাৎ মধ্যযুগের কয়েকজন সাহিত্যিকের নাম বলতে বলেছেন। মধ্যযুগের সাহিত্যিকের মধ্যে রয়েছে মহাকবি আলাওয়াল, ভারতচন্দ্র রায়গুণাকর। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন ভারতচন্দ্র রায়গুণাকরের সাহিত্যকর্মের নাম বলুন। তো আমি বললাম অন্নদামঙ্গল কাব্য। এরপর বললেন আলাওয়ালের সাহিত্যকর্মের নাম বলেন। বললাম পদ্মাবতী। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন পদ্মাবতী তো অনুবাদ কাব্য, মৌলিক কাব্য তো নয়। বললাম স্যার অনুবাদ সাহিত্য হলেও আলাওয়াল মৌলিকতায় বইটিকে নিছক অনুবাদ বই করে রাখে নাই। এর বললেন ঠিক আছে, বলুন তো মূল গ্রন্থটি কার? বললাম কবি মালিক মোহাম্মদ জয়সির। এরপর ডিসি স্যার জিজ্ঞেস করলেন তিনি কোথাকার কবি? মালিক মোহাম্মদ জয়সির তিনি কোথাকার কবি? বললাম স্যার তিনি হিন্দি কবি। ডিসি স্যার বললেন ঠিক আছে, এবার বলুন মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? আমরা তো ভালোই ছিলাম, মুক্তিযুদ্ধের কি কোনো দরকার ছিল? দেখুন এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আর এই কমন প্রশ্নগুলো আপনি যে বিষয় থেকেই ভাইবা পরীক্ষা দেন না কেন বা যে চাকরি পরীক্ষায় ভাইবা দেন না কেন, এই প্রশ্নগুলো আপনাদেরকে জিজ্ঞেস করতে পারে। মুক্তিযুদ্ধ কেন হয়েছিল? তো বলতে পারেন স্যার কাউকে যদি খাবার সহ প্রয়োজনীয় সব কিছু দিয়ে একটা ঘরে বন্দি রাখা হয়, যেখানে তার কথা বলার অধিকার নেই, চিন্তা করার বা মত প্রকাশের অধিকার নেই, তাহলে তার অবশ্যই ভালো লাগবে না। সে স্বাধীনতা চাইবে। তেমনি আমাদের দেশে আমি আমার মতো থাকব, সেই স্বাধীনতাটুকুর জন্য লড়াইটা প্রয়োজন ছিল, তাই মুক্তিযুদ্ধও প্রয়োজন ছিল। এমন উত্তরে স্যারকে মোটামুটি সন্তুষ্ট মনে হলো। ডিসি স্যার এবার পাশের স্যারকে প্রশ্ন করতে বলেন। এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের সার্টিফিকেটগুলো নাড়াচাড়া করতে করতে বললেন আপনি কি লেখালেখি করেন? কোনো বই প্রকাশিত হয়েছে? অর্থাৎ আমি যে সার্টিফিকেটগুলো দিয়েছিলাম সেখানে আমার কো কারিকুলার অ্যাক্টিভিটিসের বেশ কিছু সার্টিফিকেট ছিল। তো আপনারাও যদি আপনাদের একাডেমিক সার্টিফিকেটের পাশাপাশি অন্য কোনো অর্জিত সার্টিফিকেট থাকে সেগুলো যদি আপনারা অ্যাড করে দেন, অবশ্যই সেটা ভালো। এতে করে আপনার চাকরি পাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি হবে না, বরঞ্চ পজিটিভ ইফেক্ট ফেলবে। তবে যে বিষয়ের সার্টিফিকেট আপনারা অ্যাড করবেন সে সম্পর্কে আপনাদের ধারণা থাকতে হবে। সেখান থেকেও বেশ কিছু প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতে পারে। তো আমি বিনয়ের সঙ্গে বললাম স্যার বই প্রকাশ হয়নি, তবে বিশ্ববিদ্যালয় পদ্মরাগ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কবিতা লেখা ও স্বরচিত কবিতা আবৃত্তি করেছি। স্যার বললেন আচ্ছা বলুন তো সংসপ্তক কার লেখা? বললাম স্যার শহীদুল্লাহ কায়সারের। এরপর জিজ্ঞেস করলেন পথের পাঁচালী কার লেখা? বললাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এরপর একটা অঙ্ক জিজ্ঞেস করলেন 0.01 গুণন 0.1 সমান কত? তো আমি বললাম স্যার মুখে মুখে বলবো নাকি খাতায় লিখবো? তো আপনারাও এরূপ ক্ষেত্রে জিজ্ঞেস করে নেবেন। অনেক সময় স্যাররা খাতা কলম থাকে না, মৌখিকভাবে উত্তর জানতে চায়। তো যদি আপনার খাতায় করে বলতে হয় সেক্ষেত্রেও অনুমতি নিয়ে বলবেন যে স্যার এটা কি আমি খাতায় লিখতে পারি? তো স্যার বললেন মুখেই বলুন। তো আমি মৌখিকভাবে উত্তর দিলাম 0.001। কারণ আপনারা জানেন যে দশমিকের পর যে কয় ঘর রয়েছে সেটা হিসাব করে উত্তরের ক্ষেত্রে তার তত ঘর পূর্বে দশমিক বসালেই হয়ে যাবে। এখানে 1 অক্ষে 1, আর এখানে দশমিকের পর 1 ঘর, এখানে দশমিকের পর আছে 2 ঘর, এই মোট 3 ঘর, 3 ঘর পূর্বে দশমিক। তো স্যার এবার ম্যামের দিকে তাকিয়ে বলেন এবার আপনি প্রশ্ন করুন। তো ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন ব্যাকরণের মূল উপাদান কি? বললাম ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি।
তাহলে ভাষার মূল উপকরণ কী? এরপরের প্রশ্ন ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, তাহলে ভাষার মূল উপকরণ কী? বললাম বাক্য। এরপর ম্যাম হ্যাঁ সূচক মাথা নেড়ে বললেন, খাঁটি বাংলা উপসর্গের কয়েকটা নাম বলুন। তো আমি বললাম আশু, বিনি, কদ, কুনি, পাতিবি, ভররাম, শশা, সোহা, যেগুলো আছে এগুলো তো আপনারা প্রিলিমিনারির জন্যই পড়েছেন, সেগুলোও কিন্তু সেখান থেকেও অনেক প্রশ্ন আপনাকে ভাইভাতে জিজ্ঞেস করতে পারেন। তো ম্যাম বললেন, ঠিক আছে, বলুন তো যে গাছে ফুল হয় কিন্তু ফল হয় না তাকে এক কথায় কী বলে? বললাম ম্যাম বনস্পতি বলে। এর পরের প্রশ্ন ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, ভূষণ্ডির কাক অর্থ কী? বললাম দীর্ঘায়ু ব্যক্তি। এরপর ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, দ্বীপের ব্যাস বাক্য কী? বললাম দুদিকে অবজার। এরপর ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, আমার 3 দিন যাবৎ ডেঙ্গু জ্বর হয়েছে, এটা ট্রান্সলেশন করুন। তো আমি উত্তর দিলাম, আই হ্যাভ বিন ডেঙ্গু ফিভার ফর 3 days। এরপর ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, সাম্প্রতিক বা রিসেন্টের একটা সিনোনিম বলুন। সাম্প্রতিক বা রিসেন্টের একটা সিনোনিম জানতে চেয়েছেন। কিছুটা সময় নিচ্ছি দেখে ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা ঠিক আছে, আগরতলা ষড়যন্ত্র মামলা সম্পর্কে বলুন। তো আমি বললাম, আগরতলা ষড়যন্ত্র মামলা 1968 সালে 3 জানুয়ারি রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য নামে দায়ের করা হয়। বলা হয়, শেখ মুজিবুর রহমান ভারতের আগরতলায় ষড়যন্ত্র করে রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ ঘটিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই মামলায় শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি করে আরও 34 জন সহ মোট 35 জনকে আসামি করা হয়। 19 জানুয়ারি 1969 এই মামলার বিচার শুরু হয়। বঙ্গবন্ধু আদালতে আত্মপক্ষ সমর্থন করে একটি জবানবন্দি লেখেন। এরপর ছাত্র জনতা, সাধারণ মানুষ সকলেই রাজপথে নেমে আসে। আন্দোলনে পরিণত হয় গণ আন্দোলনে। এই আন্দোলনে অনেককে হত্যা করা হয়। এরপর ম্যাম আমাকে জিজ্ঞেস করলেন, এই আন্দোলনের একটা নাম ছিল, সেই নামটা কি? বললাম 69-এর গণ অভ্যুত্থান। এরপর ম্যাম বোর্ড চেয়ারম্যানের দিকে তাকিয়ে বলেন, ও ভালো বলেছে, এবং ডিসি স্যারও সম্মতি জানালেন এবং আমার দিকে তাকিয়ে বললেন, কবিতা আবৃত্তি বা গান পারবেন তো? একটা কবিতা আবৃত্তি করেন। তো আমি বললাম, ম্যাম নিজের ইচ্ছা মতো বলবো? ম্যাম বলেন, আচ্ছা বলুন। তো আমি আকাশলীনা জীবনানন্দ দাশের সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে, ফিরে এসো সুরঞ্জনা বলতেই থামিয়ে দিয়ে ম্যাম বলেন, ঠিক আছে, ধন্যবাদ, তুমি এখন আসো। তো আমি সবাইকে ধন্যবাদ দিই রুম থেকে বের হয়ে আসলাম, তবে সালাম দিতে ভুলে গেছি। তো যাই হোক, ভাইবা বোর্ডে ছোটোখাটো এরকম ভুল হতে পারে, তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এই রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সগুলো আপনাদের সাথে শেয়ার করার একটাই উদ্দেশ্য, আসন্ন ভাইবা পরীক্ষায় যাতে আপনারা ভালো করতে পারেন। তো আপনারা দেখলেন ভাইবা বোর্ডে কী ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয়, কোন কোন বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করা হয়। আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি প্রাইমারি ভাইবার জন্য কমপ্লিট একটা প্যাকেজ, যে প্যাকেজে আপনার বিষয়ভিত্তিক ভাইবা প্রশ্ন তো থাকবে, একেবারে রিয়েল ভাইবার আলোকে বিষয়ভিত্তিক নোটটি তৈরি করা হয়েছে, যেখানে বিগত বছরে যে রিয়েল ভাইবাগুলো হয়েছে তা সুন্দরভাবে সমাধান করে দেওয়া হয়েছে। সেই রিয়েল ভাইবাগুলোও যদি আপনারা ভালো মতো দেখে যান, সেখান থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা কমন পেয়ে যাবেন। এছাড়াও আপনারা জানেন যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন, সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সেই বিষয় সম্পর্কে একটা ভাইবা নোট থাকবে, প্রাইমারি সম্পর্কিত একটা ভাইবা নোট থাকবে। প্রাইমারি ভাইবাই অবশ্যই আপনাকে অনুবাদ জিজ্ঞেস করবে, অনুবাদের উপর একটা ভাইবা নোট থাকবে, যেগুলো প্র্যাকটিস করে গেলেই যথেষ্ট। এরপর আপনার নিজ জেলা সম্পর্কে অবশ্যই আপনাকে 2-1টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। আপনার জেলা কেন বিখ্যাত, আপনার জেলা দর্শনীয় স্থান কি, আপনার জেলার নামকরণ ইতিহাস কি, বিখ্যাত খাবার কি, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জিজ্ঞেস করতে পারে, মুক্তিযুদ্ধে কী অবদান রেখেছিল, নানাবিধ গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে আপনাকে 2-4টি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো সে সম্পর্কিত আপনার জেলার ওপর সুন্দর একটা সাজানো গোছানো নোট থাকবে। এছাড়াও 1947 থেকে শুরু করে বর্তমান সমসাময়িক পর্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর যে সমস্ত প্রশ্নগুলো আপনাকে জিজ্ঞেস করতে পারে, সেই বিষয়গুলো নিয়ে সুন্দরভাবে সাজানো গোছানো একটা সাধারণ জ্ঞান ভাইবা নোট থাকবে। এছাড়াও আপনারা জানেন যে প্রাইমারি ভাইবা বোর্ডে বাংলা ব্যাকরণ এবং সাহিত্য অংশ থেকে বেসিক কিছু প্রশ্ন জিজ্ঞেস করে থাকে, সে বিষয়ে একটি ভাইবা নোট থাকবে। এছাড়াও গণিতের একটি বেসিক ভাইবা নোট থাকবে। আপনারা জানেন যে পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি অংশ থেকে কিছু বেসিক প্রশ্ন জিজ্ঞেস করা হয়। যেহেতু আপনি প্রাইমারির শিক্ষকতা করবেন, একেবারে বেসিক জিনিসগুলো যদি আপনি না বলতে পারেন, তাহলে চাকরি পাওয়াটা আপনার জন্য দুষ্কর হয়ে যাবে। কাজেই ভাইবা পরীক্ষায় আপনি যত ভালো করবেন, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেড়ে যাবে। কাজেই যারা প্রাইমারি ভাইবার জন্য গুছিয়ে কার্যকর একটা প্রস্তুতি নিতে চান, আমাদের ভাইবা প্যাকেজটি দ্রুত সংগ্রহ করুন। ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন, তারা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এখনও যারা প্রস্তুতি গুছিয়ে নিতে পারেন না, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রাইমারির এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করতে পারেন। প্যাকেজটি আপনারা 2 ভাবে নিতে পারবেন, আপনারা হার্ড কপি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে, এছাড়াও পিডিএফ প্যাকেজ আপনারা নিতে পারবেন। কাজেই দেরি না করে দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে প্যাকেজটি সংগ্রহ করুন।